আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, যিনি ৩৩ বছরেরও বেশি শিক্ষকতার সাথে যুক্ত আছেন। তিনি একাধিক পত্রিকা প্রকাশিত করেছেন, যার মধ্যে অন্যতম একটি হল ফেমিনাইজেশন অফ পভার্টি 2015। তিনি বেশ কিছু গ্রন্থ লিখেছেন, তার মধ্যে অন্যতম একটি গ্রন্থ হল লিডারশিপ অ্যান্ড লোকাল রিসোর্স ম্যানেজমেন্ট 2016 প্রভৃতি। এছাড়াও তিনি বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স, বিভিন্ন পত্রিকা উপস্থাপন করেছেন, যেমন ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন কনফারেন্স 2003, Durban, South Africa, Conferences on Gandhi 2004, Australia, Information and Communication Technology Conference 2007, Manila, Philippines ইত্যাদি। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। আমি স্যারকে অনুরোধ করব আজকের এই সেমিনারটি শুরু করার জন্য। ধন্যবাদ। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে অনেক ধন্যবাদ যে আজকের দিনে তারা আমাকে একটা চিন্তা সমৃদ্ধ বিষয় নিয়ে বলবার সুযোগ করে দিয়েছে। আজকের দিনের গুরুত্ব অপরিসীম। সত্যি রাষ্ট্রবিজ্ঞানের কেন সারা ভারতের সমস্ত নাগরিকের কাছে আজকের দিনের গুরুত্ব অপরিসীম। আজ থেকে ঠিক ৭৪ বছর আগে আজকের দিনের রাত ১২টায় নেহেরু তার ভাষণে বলেছিলেন, at the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. সেই জীবন ও স্বাধীনতার অঙ্গীকার পালনের ৭.৫ দশক অতিক্রান্ত। এই ৭.৫ দশকে ভারতের শাসন বিপুল পরিমাণে বিবর্তিত হয়েছে। ইতিহাসের গতিপথে সেই বিবর্তনের ধারা রাষ্ট্রবিজ্ঞানের যারা চর্চা করে তাদের জানা একান্তই প্রয়োজন। প্রথমেই বলে রাখা প্রয়োজন, এই আলোচনা কি পদ্ধতি অনুসরণ করে আমি করব। ভারতীয় শাসনের বিবর্তন ৭.৫ দশক নানা দিক থেকে আলোচনা বা পর্যালোচনা করা যায়, যেমন আর্থ সামাজিক বিবর্তন বা আইনানুগ বিবর্তন। কিন্তু আমি এই আলোচনা করব মূলত সাংবিধানিক ধারার বিবর্তন ও তার রাজনৈতিক তথা আর্থ সামাজিক প্রভাব প্রসঙ্গে। ভারতের সংবিধান পরিষদ দ্বারা গৃহীত হয়েছিল ২৬শে নভেম্বর ১৯৪৯। সুতরাং শাসনের প্রক্রিয়ার আনুষ্ঠানিক কাঠামো হিসেবে আমাদের আলোচনার মুখ্য বিন্দু বা কেন্দ্রবিন্দু থাকবে সংবিধান। তবে বিবর্তনের সমস্ত আলোচনা এই ছোট্ট পরিসরে করা সম্ভব নয়, এটা বলাই ভালো। তা আমি ভারতের শাসনের বিবর্তনে মুখ্য কয়েকটা বিষয় আলোচনা করতে পারব। আলোচনা প্রথমে আমি শুরু করছি সংবিধানের ১ নম্বর ধারা। সংবিধানের ১ নম্বর ধারা বলেছে, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। সারা পৃথিবীতে আর একটা দেশ দেখতে পাওয়া যাবে যার দুটো নাম আছে। কেন এরকম হল আর কি তার ইম্প্যাক্ট? পুরাণে লিখিত আছে জম্বু দ্বীপে ভারতবর্ষে। বহু যুগ আগের থেকে সংস্কৃত সাহিত্যে পরম ভারত কথাটা চলে আসছে। পুরাণ অনুসারে ভারত হলো আঞ্চলিকতার ঊর্ধ্বে, অর্থাৎ সুপ্রা রিজিওনাল, সেই উপমহাদেশীয় বা সাবকন্টিনেন্টাল অঞ্চল যেখানে ব্রাহ্মণ্য ধর্মের সমাজ বর্তমান। পুরাণের এই ভারতের মূল কথা হলো দ্বৈপবেষ্টন। দ্বৈপবেষ্টন কথাটা আমি মূলত বাংলা করেছি, মানে ইনসুলারিটি। এই দ্বৈপবেষ্টনের মানে দ্বীপ যেমন নানা দিক থেকে জল দ্বারা একটা ইনসুলার রিজিয়নে নিজেকে পরিণত করে রাখে, ঠিক তেমনি ভারতও একটা দ্বৈপবেষ্টিত অঞ্চল। দ্বৈপবেষ্টনের দুটো মাত্রা আছে, একটা হলো স্থানগত আর দ্বিতীয়টা হলো সামাজিক। স্থানগত দিক থেকে ভারত ছিল পাহাড় আর সমুদ্রে ঘেরা এক দ্বীপ।
যেখানে পাহাড় এবং নদী পূজাস্থল হিসেবে চিহ্নিত। বিভিন্ন পাহাড় আছে, কেদারনাথ, বদ্রীনাথ, কত পাহাড় আছে, সব তারা পূজাস্থল হিসেবে, এবং নদী নর্মদা, গঙ্গা, সব তো নর্মদা মাই, গঙ্গা মাই, যমুনা, কাবেরী, সরস্বতী, সবই পূজাস্থল হিসেবে চিহ্নিত। আর সামাজিক দিক হলো ব্রাহ্মণ্য ধর্মের বিস্তৃতি। এখন এহেন জায়গার দুটো নাম হলো কেন? ভারতের নাম এবং এলাকা সম্পর্কিত আলোচনা সংবিধান পরিষদে হয়েছিল 17 সেপ্টেম্বর 1949। খুবই স্পর্শকাতর বিষয় ছিল এটা। বিষয়টা আলোচনা উঠতেই আলোচনায় একটা বিভাজন হয়ে গেল। আম্বেদকর সহ বেশ কিছু জন চাইছিলেন দিনের সেই সময় খুব অল্প কয়েক ঘন্টা বাকি আছে, মানে পোস্ট লাঞ্চ সেশনে বস্তুত কয়েক ঘন্টার বাকি ছিল, তার মধ্যে আলোচনাটা শেষ করতে। আর অন্যরা চাইছিলেন পরের দিন সারাদিন ধরে বিষয়টা নিয়ে আলোচনা করতে। শেষ পর্যন্ত পরের দিন অর্থাৎ 18 সেপ্টেম্বর সারাদিন ধরে এই নিয়ে কাটাছেড়া চলে, যাতে দুটো বিষয় উঠে আসে: ইন্ডিয়া এবং ভারতের মধ্যে সম্পর্ক, এবং ইউনিয়ন ও রাজ্যের মধ্যে সম্পর্ক, যেটা প্রথমটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বিশদে যদি এটা বিরাট করে জানতে হয়, তাহলে বিষয়ে 2014 সালের অক্টোবর মাসে সাউথ এশিয়া মাল্টিডিসিপ্লিনারি একাডেমিক জার্নালে ক্যাথরিন ক্লেমেন্টিনের ওঝার একটা লেখা বেরিয়েছিল, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ওয়ান কান্ট্রি টু নেমস। এই লেখাটা পড়া বিশেষ প্রয়োজন। যাই হোক, এই যে সংবিধান পরিষদের যে আলোচনা, সেখানে আর একটা নাম আলোচিত হয়েছিল, সেটা হলো হিন্দুস্তান। এখানে রেকর্ডেড মেন স্পিকার হয়তো আরো অনেকে ছিলেন, তো রেকর্ডেড মেন স্পিকার ছিলেন কংগ্রেসের দুজন লিডার, শেঠ গোবিন্দ দাস, তিনি সেন্ট্রাল প্রভিন্স এবং বিরাট জেনারেল তাকে প্রতিনিধিত্ব করছিলেন, আর কমলাপতি ত্রিপাঠী, যিনি নর্দার্ন ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করছিলেন। এছাড়া ছিলেন রাম সাহায়, মধ্য ভারতের প্রতিনিধিত্বকারী, হরগোবিন্দ পান্ত, ইউনাইটেড প্রভিন্সেস এর প্রতিনিধিত্বকারী, এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, সেই সময় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের মধ্যেই একটা বাম গোষ্ঠী হিসেবে অবস্থান করছিল। সেই দলের এইচ.বি. কামাত, হরিবিষ্ণু কামাত। হরিবিষ্ণু কামাতের তো খুব ট্যালেন্টেড মানুষ ছিলেন, মানে বললে বোঝা যায়। 1929 সালে তিনি আইসিএস হয়েছিলেন, তারপর সেসব ছেড়ে ছুড়ে দিয়ে উনি রাজনীতিতে আসেন, এবং তিনি তার একটা বিশেষ অসম্ভব ভালো বক্তৃতা দিতেন, এবং যে কোনো বিষয় যখনই উঠত তাতেই তিনি ইন্টারজেকশন দিতেন। তো যাই হোক, এইচ.বি. কামাত প্রস্তাব দিলেন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইন্ডিয়া অফ স্টেটস এর জায়গায় হোক ভারত, অর ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়া অফ শ্যাল বি সাচ, এইরকম জাতীয়, অর্থাৎ ভারত আগে থাকবে, তারপরে ইন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়া, মানে ইন্ডিয়া কথাটা বলার আগে যে ইন্ডিয়া আমরা বলতে চাইনি, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়া, এটা বলা দরকার, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস ইত্যাদি। আমি ওনার কথাটাই কোট করেছি, ভারত অর ইন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়া শ্যাল বি সাচ এন্ড সাচ। হরগোবিন্দ পান্ত বললেন যে নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়ার মানুষদের তিনি প্রতিনিধিত্ব করছেন, এবং সেই মানুষেরা চান দেশের নাম হোক ভারতবর্ষ আর নাথিং এলস। এই কথাটাও কিন্তু তার কথা, ভারতবর্ষ আর নাথিং এলস। কমলাপতি ত্রিপাঠী একটা বেশ বড়সড় বক্তৃতা দিলেন, সেই বক্তৃতা কিন্তু ভাগাভাগি এনে দিলেন। তো আমি সেই জায়গাটা একটু কোট করছি, তাহলে বোঝা যাবে। When a country is in bondage, it loses its soul. During its slavery for 1000 years, our country too lost its everything. We lost our culture, we lost our history, we lost our prestige, we lost our humanity, we lost our self-respect, we lost our soul, and indeed we lost our form and name. Today, after remaining in bondage for 1000 years, this free country will regain its name, and we do hope that after regaining its lost name, it will regain its inner consciousness and external form, and will begin to act under the inspiration of its soul, which had been so far in a sort of sleep. It will indeed regain its prestige of the world. এই যে হাজার বছরের একটা ইতিহাস,
সেখানে বলে দিল আমরা সমস্ত সংস্কৃতি হারিয়েছি, ইতিহাস হারিয়েছি, প্রেস্টিজ হারিয়েছি, মানবতা হারিয়েছি, আত্মসম্মান হারিয়েছি, আমাদের আত্মাকে হারিয়েছি, আমাদের নাম হারিয়েছি এবং আমাদের রূপ হারিয়েছি। এগুলো বলার অর্থ কিন্তু গিয়ে দাঁড়ালো যে মুসলিম যে মুঘল সাম্রাজ্যের যে ব্যাপারটা ছিল, অর্থাৎ 1215-তে বাবরজি এসেছিলেন, তখন থেকে যে শাসনটা চলছে তাকে অ্যাটাক করা। সুতরাং বোঝাই যাচ্ছে এটা ছিল একটা একপেশে ইতিহাস পরিবেশন, যেটাতে একটা মুসলমান বিরোধী একটা টোন বর্তমান ছিল। এবং সেটা বলছেন কমলাপতি ত্রিপাঠীর মতো উত্তর ভারতের একজন গুরুত্বপূর্ণ নেতা। সুতরাং এই যে আলোচনা, এটা থেকে বোঝা যাচ্ছে ভারত না ইন্ডিয়া নাকি হিন্দুস্তান, এটা নিয়ে মূলত কংগ্রেসের মধ্যে ধর্মনিরপেক্ষতা নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, যে অন্তর্দ্বন্দ্ব এই নামটা নিয়ে প্রকাশ করছে। মোহাম্মদ তাহির, যিনি বিহার মুসলিমকে, এটা তৎকালীন সময় মিটে গেল, কিন্তু 26শে নভেম্বর 1949 এই এটা এই বিষয়টা ফের আবার চলে এলো। 26শে নভেম্বর তো চূড়ান্ত অর্থে চূড়ান্তভাবে সংবিধান পরিষদ দ্বারা গৃহীত হলো। 24শে নভেম্বর 1949 চূড়ান্ত সংবিধান গৃহীত হওয়ার ঠিক দুদিন আগে মোহাম্মদ তাহির, বিহার মুসলিমকে যিনি প্রতিনিধিত্ব করছিলেন, তিনি বললেন, আমি আবার একটু কোট করছি তার কথা, I would like to submit that it is a matter of shame that our constitution could not fix a name for our country. Well, if somebody would have asked Dr. Sahib, মানে বাবা সাহেব আম্বেদকরের কথা বলছেন, somebody would have asked Dr. Sahib about his home, about his homeland, he could have replied with pride that he belonged to Bharat or India or Hindustan. But now the honorable doctor will have to reply in these words, I belong to India, that is Bharat. Now, sir, it is for you to see what a beautiful reply it is. এখন এই যে বক্তব্যের মধ্যে আমি কিছু জায়গা বাদ দিয়েছি, সেন্সার করেছি, যেখানে উনি বাবা সাহেব আম্বেদকরকে তার ইন্টেলিজেন্স নিয়ে অ্যাটাকও পর্যন্ত করেছেন। সুতরাং বোঝাই যাচ্ছিল যে একটা বিরাট অন্তর্দ্বন্দ্ব চলছে। কি না, আমার ধারণা যেটা হয়েছে, এই গোটা জিনিসটা পড়তে গিয়ে আমার মনে হচ্ছে সারা জীবন আম্বেদকর ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য থেকে দেশকে রক্ষা করতে চেয়েছেন এবং সারা জীবনই তিনি ভুগেছেন ব্রাহ্মণ্য ধর্ম দ্বারা সাংঘাতিকভাবে পর্যুদস্ত হয়েছে। আর অন্য যারা কি বলবো নিচের জাত কাঠামো নিচের দিকে যারা আছে, তারা যাতে এই ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য থেকে বা প্রাধান্য দ্বারা পর্যুদস্ত না হন, সেই জন্য তিনি ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য থেকে দেশকে রক্ষা করতে চেয়েছেন এবং সেই কারণে ইন্ডিয়া নামটাকে তিনি ভারতের আগে নিয়ে আসেন। অন্যদিকে মুসলমানরা তারা হিন্দুস্তান নামটা চাইছিলেন, খুব সোজা ভাষায় তারা চাইছিলেন এখানে শুধু ইন্ডিয়া নামটা থাকবে। সুতরাং কিন্তু যখন ভারত নামটা আসলো, ইন্ডিয়া নামটা আগে থাকলো, তখন তাদের আর আপত্তি করা ছিল না। সুতরাং ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, এই দুটো নামই থেকে গেল। আমাদের শাসনে একটা সমন্বয়মূলক মূল্যবোধের প্রতিষ্ঠা হলো, ইন্ডিয়াও থাকবে, ভারতও থাকবে। এত কথা আমি বললাম, একটা দেশের নামকরণ এটার যে রাজনীতি, এটা বস্তুত নেশনের একটা সামাজিক সৃষ্টি, সোশ্যাল ক্রিয়েশন। সবাই মিলে আমরা একটা নাম করতে চাইছি, কিন্তু এই যে নামকরণের রাজনীতি কিন্তু আজও শেষ হয়নি। আমি দুটো ঘটনার কথা বলে এই পর্বের ইতি টানবো। 2012 সালে নির্ভয়া গ্যাংরেপ কেস ঘটার পর মোহন ভাগবত শহুরে মূল্যবোধকে ব্যঙ্গ করে বলেছিলেন, such crimes hardly take place in Bharat, but they frequently occur in India. অর্থাৎ ইন্ডিয়া আর ভারত হলো পাশ্চাত্য শহুরে মূল্যবোধ আর গ্রামীণ সনাতনী হিন্দু মূল্যবোধের মধ্যে একটা পার্থক্য। এই ইন্ডিয়া হচ্ছে পাশ্চাত্য শহুরে মূল্যবোধ আর ভারত হচ্ছে গ্রামীণ সনাতনী হিন্দু মূল্যবোধের বিকাশ।
এবং এদের দুজনের মধ্যে একটা ফারাক আছে, যার জন্য উনি বললেন হার্ড টাইমস হার্ডলি টেক প্লেস ইন ভারত বাট দে ফ্রিকুয়েন্টলি অকার ইন ইন্ডিয়া। মোহন ভাগবতজির কথা যদি শুনি তাহলে মনে হয় যেন গ্রামীণ ভারতে ধর্ষণই হয়। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ কিছুদিন আগে পর্যন্ত দাবি করেছিল ইন্ডিয়া নাম পরিবর্তন করে ভারত নাম রাখা হবে, এবং সুব্রমণিয়াম স্বামী 2011 সালে একই দাবি তুলেছে। সুতরাং এই যে নামকরণের জায়গাটা, এটা যদি আমরা মনে করি এটা মিটে গেছে, তাহলে কিন্তু ভুল হবে। এই নামকরণের পিছনে বা নামকরণের নিয়ে যে রাজনীতি, সেটা কিন্তু নামকরণ হয়তো এই মুহূর্তে নামকরণের পরিবর্তন, নামের পরিবর্তনের কোন সম্ভাবনা আমি দেখছি না, কিন্তু নিশ্চয়ই নেই। কিন্তু কিন্তু এই যে নামকরণের রাজনীতি, সেটা কিন্তু আজও বর্তমান। এবার আসছি আমি ইউনিয়ন অফ স্টেটস এর প্রসঙ্গে। কেন ফেডারেল স্টেটের পরিবর্তে ইউনিয়ন অফ স্টেট কথাটা ব্যবহার করা হলো? ভারতে তখন টালমাটাল অবস্থা। সত্য 560টা প্রিন্সলি স্টেট ভারতে যোগদান করেছে। আমি হায়দ্রাবাদ, মানে যেটা 17/9/1948 সালে 17 সেপ্টেম্বর 1948 সালে অ্যাক্সেশন হলো, হায়দ্রাবাদ প্রতিপক্ষে আক্রমণ করা হলো এবং হায়দ্রাবাদের নিজাম রাজি হচ্ছিলেন না। জুনাগড়ের ক্ষেত্রে সেটা হলো 1948 সালে, বা কাশ্মীরের ক্ষেত্রে 1947 সালে 27 অক্টোবর এটা হয়েছিল। এদের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু অন্য প্রিন্সলি স্টেট তারা কিন্তু একসঙ্গে তারা যুক্ত হয়েছিল। এখন এইরকম একটা পরিস্থিতিতে ইউনিয়ন অফ স্টেট কথাটা রাখার পেছনে, ইউনিয়ন অফ স্টেট রাখা হলো 27টা রাজ্য। আমি না প্রচন্ড খোঁজাখুঁজি করেছি নেটে, কিন্তু অদ্ভুত ব্যাপার, অরিজিনাল যে কনস্টিটিউশন, সেটা নিশ্চয়ই আমি যদি আর্কাইভে চাই আমি নিশ্চয়ই পাবো, কিন্তু নেটে কোথাও নেই। করতে গেলে নেটে একদম লেটেস্ট কনস্টিটিউশন পাওয়া যায়। হ্যাঁ, সুতরাং আমি কিছুতেই ওই, কিন্তু যাই হোক নেটে অনেক তথ্য পাওয়া যায়। সেই তথ্য থেকে আমি যা দেখে বুঝলাম, রাজ্যগুলোর নামও পেয়েছি যে রাজ্যগুলো সেই সময় বর্তমান ছিল, কিন্তু কনস্টিটিউশনের যে ভার্সন, পিডিএফ ভার্সন যেটা পাওয়া উচিত ছিল, সেটা কিন্তু পাই। যাই হোক, সেখানে 27টা রাজ্য তৈরি হলো 3টে ক্যাটাগরি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এই পার্ট এ, পার্ট বি, পার্ট সি কি? পার্ট এ তে ছিল ব্রিটিশ ইন্ডিয়ার যে গভর্নরশিপ, মানে সরাসরি যেগুলো ব্রিটিশ ইন্ডিয়া শাসিত রাজ্য ছিল, সেই রকম কিছু রাজ্যকে নিয়ে, 9টা রাজ্যকে, যতদূর আমার মনে পড়ছে 9টা রাজ্যকে নিয়ে পার্ট এ স্টেট ছিল। পার্ট বি স্টেট হলো যারা প্রিন্সলি স্টেট, আগে প্রিন্সলি স্টেট ছিল, রাজা প্রমুখ বা এই নবাব ইত্যাদি যারা শাসিত হতো, তারা এই রাজ্যে মানে রাষ্ট্রের, ভারত রাষ্ট্রে জয়েন করার সঙ্গে সঙ্গে তাদের পার্ট বি স্টেট হিসেবে এরকম 10টা রাজ্যের কথা বলা হলো। নাকি বলতে 8টা রাজ্য ছিল, আর 10টা রাজ্য ছিল পার্ট সি তে, যেখানে চিফ কমিশনার ছিলেন বিভিন্ন ইউনিয়ন টেরিটরি, যেমন ওই আজমের, ভোপাল, প্রিন্সলি, যেগুলো কিছু কমিশনার শাসন করতেন। চিফ কমিশনার প্রভিন্সেস হিসেবে শাসিত হতো, সেইগুলো পার্ট সি রাজ্য ছিল। আর একটাই পার্ট ডি রাজ্য ছিল, সেটা পার্ট ডি ছিল, সেটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, যেটা লেফটেন্যান্ট গভর্নর দ্বারা শাসিত হবে। এই 27টা, মানে আন্দামান নিকোবর বাদ দিয়ে আমরা যদি বলি, তাহলে 27টা রাজ্য নিয়ে টোটাল সেই সময় ইউনিয়ন অফ স্টেটস তৈরি হলো। এখন এই যে ইউনিয়ন অফ স্টেটস তৈরি হলো, এটা কিন্তু 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 সালে যখন ওই স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন বসলো এবং স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের ভিত্তিতে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হলো, সেই সময় এগুলোই পার্ট এ, বি, সি সব উঠে গিয়ে আমাদের শিডিউল 1 চলে আসলো, এবং শিডিউল 1-এ এইগুলোতে, শিডিউল 1-এ মানে শিডিউল 1 তো ছিল, শিডিউল 1-এ এই নামগুলো ছিল, শিডিউল 1-কে পরিবর্তন করে সেই শিডিউল 1-এ সরাসরি রাজ্যগুলোর নাম করানো হলো।
দেওয়া হবে। এবং সেই অনুযায়ী কেরল 4টে রাজ্য, তো ওখানে তামিলনাড়ু, তামিল, তেলেগু, কানাড়ি, মালায়ালাম, এই 4টে রাজ্যের ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ স্টেটস অর্গানাইজেশন তারা রাজ্যগুলোকে নতুন ভাবে তৈরি করলো এবং সেগুলো। কিন্তু আম্বেদকরের যুক্তি কি ছিল? আম্বেদকর বলতে চেয়েছিলেন যে এই ফেডারেশনটা কেন তিনি করতে চাইছেন। তিনি তার ইংরেজিতে তিনি বলেছিলেন, আমি ইংরেজিতে যাচ্ছি না কারণ এটা বাংলায় বক্তৃতা, আমি তার 3টে কারণ বলেছিলেন যে ভারত যুক্তরাষ্ট্র কাঠামোতে হবে, তার এরকম এটা যুক্তরাষ্ট্র কাঠামোরই হবে, কিন্তু এর নাম ইউনিয়ন অফ স্টেটস দেওয়া হচ্ছে কারণ তার কোনো চুক্তি থেকে হয়। দ্বিতীয়ত, যেহেতু চুক্তি থেকে হয়নি, এর কোন রাজ্যের বিচ্ছিন্ন হওয়ার অধিকার থাকবে, এবং এটা যেহেতু ইউনিয়ন, এটা কোনোভাবেই ভাঙা যাবে না। এই সুদীর্ঘ 7.5 দশকে ভারত রাষ্ট্রের চরিত্র আমরা পর্যালোচনা করে দেখি, ভাঙার বা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টা আমি এই মুহূর্তে রাখছি না, তার কারণ সেভাবে আমাদের দেশে বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি আসেনি। বাইরের থেকে কিছু কাশ্মীর অঞ্চলের ছাড়া বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি, আমরা বলবো যে বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি সেভাবে আসেনি। তাহলে এখানে যেটা হয়েছে, নিশ্চয়ই কাশ্মীরের মধ্যে আজাদ কাশ্মীর গঠনের একটা এটা নিশ্চয়ই পলিটিক্যাল সায়েন্সের টিচার হিসেবে আমার মনে হয় যে আজাদ কাশ্মীর গঠনের একটা প্রচেষ্টা নিশ্চয়ই কাশ্মীরের মানুষের আছে, কিন্তু সেটা তারা পাকিস্তানেও যেতে চায় না, তারা ইন্ডিয়াতেও যেতে চায়। কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুজনের এখন, ইন্ডিয়া যেহেতু ইউনিয়ন অফ স্টেট, ইন্ডিয়ার বাইরে যাওয়ার তাদের কোনো রাইট নেই, এটা প্রতিষ্ঠিত হয়ে আছে। এই হচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা 370 ধারা আমরা সবাই জানি যে টেম্পোরারি একটা ধারা ছিল, যেটা 2019 সালে এই 31 অক্টোবর লাস্ট যেটা দুটো ইউনিয়ন টেরিটরি তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে একটা লাদাখ আর একটা জম্মু কাশ্মীর। জম্মু এবং কাশ্মীর দুটো ইউনিয়ন টেরিটরি, যেটা 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি। আগে ছিল 29টা রাজ্য, 6টা ইউনিয়ন টেরিটরি। এখন দুটো ইউনিয়ন টেরিটরি বেড়ে যাওয়ার জন্য 28টা রাজ্য, 8টা ইউনিয়ন টেরিটরি। যদিও কথা আছে যে জম্মু এন্ড কাশ্মীর আবার রাজ্য হয়ে যাবে, সুতরাং রাজ্য তৈরির সম্ভাবনা আছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের মানে 27টা রাজ্য ছিল, রাজ্যগুলোর যে নাম ছিল সেগুলো মানে সৌরাষ্ট্র, বিলাসপুর, ভোপাল, এই জাতীয় যে নাম ছিল এগুলো কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আমি সেই কারণেই বলছি, যে নাম ছিল তখন, আজকে যে নামে আমরা একবারে ক্লিন একটা স্লেটে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন স্টেট দেখতে পাচ্ছি, ইউনিয়ন টেরিটরি দেখতে পাচ্ছি, সেরকম কিন্তু তখন ছিল না। এবং এটা দীর্ঘদিনে ধীরে ধীরে, বস্তুতপক্ষে প্রথম যেটা ঘটেছিল, সবচেয়ে বড় পরিমাণে ঘটেছিল 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956-এ, এবং তারপর থেকে আরো বিভিন্ন সময় উত্তরাঞ্চল হয়েছে, ছত্তিশগড় হয়েছে, এরকম হতে হতে আজকে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি এই অবস্থায় দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আমি এবার দ্বিতীয় যে জায়গাটায় যাচ্ছি, যে সেটা হচ্ছে যে ওখানে বলা হয়েছিল, আমি বলেছিলাম যে রাজ্য এবং কেন্দ্রের সম্পর্ক ব্যাপারটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটে খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেই যে সম্পর্ক, সেটা কিন্তু বিশেষ পরিবর্তন তো হয়নি, বরং অতিরিক্ত কেন্দ্র প্রবণতা, যেটা এই ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য, তার সমান পরিমাণে থেকে গেছে বললে কম বলা হবে। বস্তুটা অনেক পরিমাণে বেড়ে গেছে, অর্থাৎ অতিরিক্ত কেন্দ্র প্রবণতা ভারত যুক্তরাষ্ট্রের একটা বৈশিষ্ট্য, সেটা যত দিন গেছে সেটা বেড়েছে। প্রথমত এটা কি কারণে বলছি, প্রথমত 356 ধারার অপব্যবহার ঘটেছে, বহুবার অপব্যবহার ঘটেছে। 132 বার টোটাল 356 ধারা ব্যবহার করা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে এবং ইউনিয়ন টেরিটরিতেও প্রযুক্ত হয়েছে। তো আমরা কাশ্মীরেও তো কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখলাম 356 ধারা প্রয়োগ করা হয়েছে। তো 356 ধারা এই যে প্রয়োগ করা হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছিল ইন্দিরা গান্ধী এবং জনতা সরকারের আমলে। ইন্দিরা গান্ধীর আমলে 66 বার এটা প্রয়োগ করা হয়েছে। তো যাই হোক, এখন মানে 1994 সালে এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে
সুপ্রিম কোর্ট 356 ধারা বিধি প্রয়োগ মানে বিধি নিষেধ জারি করেছে 356 ধারা প্রয়োগের ক্ষেত্রে, এবং তার অপব্যবহার তারপর অনেকটাই কমেছে। অর্থাৎ এখন ইচ্ছা করে 356 ধারা প্রয়োগ করা যায় না, অনেকগুলো আছে। কেন্দ্রকে নোটিশ দিতে হবে, 7 দিনের নোটিশ দিতে হবে, তারপরে রাজ্য আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা, আইনসভার মধ্যে ভোটাধিকারের পরে ভোট প্রয়োগের ভোট হওয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র ইচ্ছা করলো আর সাসপেন্ড করে দিল, এরকম করা যাবে না। এরকম অনেকগুলো বিধিনিষেধ তারা জারি করেছে। সুতরাং এই অপব্যবহার কমেছে, কিন্তু অন্যদিকে আরো অন্যান্য যেগুলো মানে ফিনান্সিয়াল রিলেশন তো খুব বাজে অবস্থায় আছে, সেটা তো আমরা দেখবো। কিন্তু এছাড়াও যেটা গত 25শে ফেব্রুয়ারি থেকে আমাদের দেশে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 চালু আছে, এই অ্যাক্ট অনুসারে এটা একটা মারাত্মক অ্যাক্ট। আমরা বুঝতে পারছি না, এটা কিন্তু বস্তু অনেকাংশে কেন্দ্রের ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে। মানে যেমন ধরা যাক হেলথ রাজ্য তালিকাভুক্ত হলো, এ ব্যাপারে কেন্দ্র এখন সিদ্ধান্ত নেবে। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনবিএমএ কে এই যে আইনটা, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 সালের যে আইন, সেটা ব্যাপক ক্ষমতা দিয়েছে। বস্তুপক্ষে যদি কেউ পড়ে দেখে তাহলে সেকশন 35 যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টকে মেজার্স নেওয়ার কথা বলা হয়েছে, বা সেকশন 62 যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিরেকশন দেওয়ার অধিকার ক্ষমতা দেওয়া হয়েছে, বা 72 ওভাররাইডিং এফেক্ট বলা হয়েছে, যে মানে ইচ্ছা করলে সে কোনো একটা আইন বাতিল করে দিতে পারে, এবং সেগুলোকে বলা হয়েছে এগুলোকে বাধ্যতামূলকভাবে মানতে হবে, এবং সেই আইন কিন্তু এখন জারি আছে। সুতরাং এটা কিন্তু কোনোভাবেই মানে এটা একটা কেন্দ্রের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের দরকার হয়তো আছে, এই মুহূর্তে আমি বলছি না যে নেই, কিন্তু এটা যে কেন্দ্রের যে কেন্দ্র প্রবণতা, সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র প্রবণতা এটাকে অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছে, সেটাও কিন্তু সত্য। শুধু 75 বছরে কেন্দ্র রাজ্য সম্পর্কে সুপরিবর্তন ঘটেছে একমাত্র একটা, আমার মনে হয়েছে 2015 সালে কেন্দ্র সরকারের মোদী সরকার আসার পর 14th ফিনান্স কমিশন কেন্দ্রের যে ট্যাক্স রেভিনিউ আছে, সেই কর আয়, সেখানে কেন্দ্রের রাজ্যের শেয়ার ছিল 32%, সেখান থেকে বাড়িয়ে 42% করে দিয়েছে, এবং কেন্দ্র সরকার সংসদে 14th ফিনান্স কমিশনের এই সুপারিশ মেনেও নিয়েছে। তো সেই দিক থেকে সেটা একটা নিশ্চয়ই সুপরিবর্তন, কিন্তু সেখানেও আবার বরাদ্দের পরিমাণ এবং প্রাপ্তির পরিমাণে অনেক ফারাক থেকে যাচ্ছে বলে রাজ্যগুলো, বিশেষত পশ্চিমবঙ্গ আমাদের নিজেদের রাজ্য বারবারই অভিযোগ জানাচ্ছে যে বলছে যে বরাদ্দ করা হয়েছে অ্যালটেড এটা, অথচ তার যে প্রাপ্তির পরিমাণ সেটা অনেক পরিমাণে কম। এই দুটোর মধ্যে একটা বিরাট ব্যবধান থেকে যাচ্ছে। সুতরাং এটা আর এমনি তো ফিনান্সিয়াল যে স্ট্রাকচার, সেখানে তো 42% মানে 48% কেন্দ্রের কাছে চলছে, এবং কেন্দ্র হাতেই এই যে টাকাটা প্রথম যাচ্ছে কেন্দ্র হাতে, কেন্দ্রই বন্টনটা করছে। সুতরাং ক্ষমতাটা পুরোটা সেখানে কেন্দ্র। যুক্তরাষ্ট্র কাঠামো তবে মানে একটা ভালো বিকাশ হয়েছে 1992 সালে 73তম আর 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে। স্থানীয় সরকারের একটা বাধ্যতামূলক স্তর প্রতিষ্ঠিত হয়েছে। আমার শিক্ষাগুরু মোহিত ভট্টাচার্য বলতেন যে এটা একটা ফেডারেল স্ট্রাকচারে থার্ড টিয়ার তৈরি হয়ে গেল। হ্যাঁ, এটা যুক্তরাষ্ট্র কাঠামোর তৃতীয় টিয়ার, কনস্টিটিউশন একটা ম্যান্ডেটরি স্তর, বাধ্যতামূলক একটা স্তর তৈরি করে দিচ্ছে, এবং সেখানে বিশেষত জনসংখ্যার সমানুপাতিক হারে তপশিল জাতি উপজাতিদের জন্য যে সংরক্ষণের ব্যবস্থা করেছে, এবং 1/3 আসন স্থানীয় সরকারের মানে পঞ্চায়েত ব্যবস্থার 3টে স্তরে এবং মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনে মহিলাদের জন্য সংরক্ষিত করার কথা বলা হয়েছে। এটা কিন্তু একটা বিরাট বিকাশ, এবং এর ফলে অবশ্যই রাজনৈতিক ব্যবস্থায় তথা সরকারি, বিশেষত স্থানীয় সরকারি জন অংশগ্রহণ বেড়েছে। এবং আমরা 2018 সালে যদি ভোটের একটা পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে যে ভোট দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমি আসছি না, কিন্তু যদি ইলেকশন কমিশনের যে হিসেব সেটাও বলছে 72% ভোট বলে পোল হয়েছে। সুতরাং সেদিক থেকে আমরা বলতে পারি যে অনেকভাবে জন অংশগ্রহণ। কিন্তু
এই যে যুক্তরাষ্ট্র কাঠামোর যে বিকাশ ঘটলো, সেটাতে কনস্টিটিউশনে যেভাবে 243 পার্ট 9 এ তাতে 243 ধারাতে যে পরপর আর্টিকেল 243 আর্টিকেল এবং 11 নম্বর এবং 12 নম্বর শিডিউলে যেগুলো বলা হলো, কাজের কথা বলা হলো, যেভাবে ভাবা হলো তা কিন্তু কিছুই হলো। ভাবা হয়েছিল গ্রাম স্তর থেকে পরিকল্পনা উঠে আসবে রাজ্য স্তর, কিন্তু বাস্তবে দল ব্যবস্থার, আমি এটা আজকে বলে বলছি না, যখন মানে সিপিএম সরকার ছিল, এটা আমি তো আমার রাজ্যটা কি বলছি, আমার তো আর বাইরে খুব একটা অভিজ্ঞতা নেই। সুতরাং সেখানে সিপিএম এর দল ব্যবস্থা প্রাধান্য তখন তো একটা বলাই হতো যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয় কমিউনিস্ট পার্টি সিপিএম এর পার্টি অফিসে এবং তারপর রবার স্টাম্প দেওয়া হয় পঞ্চায়েতের অফিসে, এবং সেই ধারা কিন্তু এখনো চলেছে। দল ব্যবস্থার প্রাধান্য তৃণমূল স্তরে, এই যে প্রাধান্য, এটা কিন্তু জনসাধারণের অংশগ্রহণকে বাধা দান করছে। পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কে শেষাদ্রি তিনি বলেছেন যে পঞ্চায়েত প্রতিষ্ঠান আর্থসামাজিক ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পরিস্থিতির যুক্তিতে বা পরিস্থিতির তাড়নায় সেই প্রতিষ্ঠানই অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে ওয়েল অফ, এই কথাটা তিনি ব্যবহার করছেন, ওয়েল অফ ব্যক্তিদের কর্তৃত্বকে বৈধতা প্রদান করছে। ওয়েল অফ কথাটার মানে কিন্তু অর্থনৈতিকভাবে যারা খুব সচ্ছল, তাদেরকে আমরা ওয়েল অফ করি, তাদের কর্তৃত্ব কি প্রাধান্য দান করছে। অর্থাৎ যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের যাদেরকে আমরা, যারা একদম গ্রাম সংসদ, গ্রাম সভা স্তরে তারা আলোচনা করবে, উঠে আসবে, নিশ্চয়ই তাদের অংশগ্রহণ অনেক পরিমাণে বেড়েছে। এটা আমি বলবো না, আমি একদমই ছোট করে দেখাচ্ছি না, বিরাট পরিমাণে বেড়েছে। কিন্তু এতৎ সত্ত্বেও যতখানি বাড়া উচিত ছিল, দল ব্যবস্থার প্রাধান্য সেটাকে কিন্তু খর্ব করেছে। এইটা আমার পক্ষে। ভাবা হচ্ছিল যে গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার নিজস্ব একটা অর্থায়ন উৎস থাকে, তাহলে শিডিউল 11 এবং 12 যারা দেখেছে, যে ওই তো 12 নম্বরে আমার যত মনে করছে 18টা কাজ আছে, আর 11তে বোধ হয় 29টা ওইরকম কাজের কথা বলা আছে পঞ্চায়েত, এবং বলা আছে যে 243 পরিষ্কার বলা আছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি তারা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা যে যা 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 দরকার, ওই তালিকা যেগুলো বলা আছে সেগুলো তো বটেই, সেগুলো কোনো এক্সস্টিভ তালিকা নয়। রাজ্য সরকার যদি মনে করে তাদের আরো তালিকা, আরো বিষয়ে তারা তাদেরকে ক্ষমতা করতে পারে, কিন্তু বাস্তবে সেই উৎস কিন্তু সীমিত। আয় উৎস আমি তো অনেক ইয়েতে দেখেছি, আমার এই মুহূর্তে ওনার নামটা মনে পড়ছে না, পঞ্চায়েতেরও খুব ভালো কেরালে কাজ করেছেন, তো তিনি দেখিয়েছেন যে কোথায় 11% খুব বড়, যেখানে মানে খুব বড়, মানে প্রায় যেখানে খুব শহর ঘেঁষা, যেখানে আয়ের উৎস অনেক বেশি, ম্যাক্সিমাম আয় হতে পারে যে যে টাকা পঞ্চায়েত পায়, মানে যার বার্ষিক যে খরচ, তার 11% আসে ম্যাক্সিমাম, আর বাদ বাকিদের ক্ষেত্রে 6% আসে তাদের নিজেদের উৎস, মানে যেটাকে আমরা বলি সেলফ সোর্সেস, নিজস্ব আয় উৎস। আবার যা উৎস ছিল সেটাও জিএসটি আসার পর চলে গেল। জিএসটি চালু হওয়ার পরে একমাত্র প্রপার্টি ট্যাক্সটা এখন আছে, টোল ট্যাক্স চলে গেছে, এন্টারটেনমেন্ট ট্যাক্স চলে গেছে। লোকাল লেভেলে কিছু এন্টারটেনমেন্ট ট্যাক্স বসানোর ক্ষমতা আছে, কিন্তু ইন জেনারেল এন্টারটেনমেন্ট ট্যাক্স চলে গেছে, টোল ট্যাক্স চলে গেছে। তাহলে আর থাকলোটা কি? তাহলে থাকলো শুধু ওই ফিস গুলো, বা মানে বার্থ সার্টিফিকেটের ফিস, ডেথ সার্টিফিকেট ফিস, এই জাতীয় যে ফিস গুলো আছে, মিউটেশন ফিস, লাইসেন্স ফি, এইগুলো ছাড়া কোনো আয় নেই। তো তাহলে আয় যদি না থাকে, রাজ্য সরকারের মুখাপেক্ষী থাকে, আর রাজ্য সরকার তখন তারা ঠিক করবে যে, এটা আমি কোনো দলের সরকারের প্রতি বলছি না, যে দলই থাকুক, কেউ বিপরীত দলের যদি কোনো পঞ্চায়েত থাকে বা মিউনিসিপ্যালিটি থাকে, তাকে আর্ম টুইস্টিং করবে এটা। সুতরাং এই ব্যাপারটা কিন্তু একটা জিএসটি চালু হওয়ার পরে এদের সেলফ সোর্সেস গুলো চলে গেছে, এখন কেন্দ্র এবং রাজ্যের গ্রান্টের উপর এটা নির্ভর করে।
এখন যেটা পঞ্চায়েত এবং পৌরসভা, পঞ্চায়েতের ক্ষেত্রে মূলত আমি বলবো তারা কিন্তু একটা কেন্দ্র বা রাজ্য সরকারের এজেন্ট হয়ে কাজ করে। নানা ধরনের প্রকল্প বছর চলে আসছে এবং পঞ্চায়েত সেই কাজগুলো করে যাচ্ছে। তারা এজেন্ট, অথচ এটা হওয়ার কথা ছিল না। তারা তো কেন্দ্র সরকারের এজেন্ট নয়, তারা একটা সরকার। তাদের এজেন্ট, তারা নিজেরা করবে। কিন্তু এখন তাদের কাছে একটা নির্দিষ্ট ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জেন্নুরাম, এই সমস্ত টাকা আসছে, বিধবা প্রকল্প,